প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দশম পাঠ, মাহফুল। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো মাহফুলের প্রথমে সংজ্ঞায় আসি। এটা তো আমরা জানি যে আমি এই সংজ্ঞাটা পিছনের আলোচনার মধ্যে অনেকবার বলে ফেলছিলাম। তারপরেও এখানে আসছে, আমি আবারও বলছি যে ফাইল তথা কর্তার কাজ যার উপর পতিত হয় বা সংগঠিত হয় সেটা হচ্ছে মাফুল, তাই না? যেমন ইয়াকতুবু খালেদ রিসালাত, হ্যাঁ, খালেদ একটি চিঠি লিখো। এই কথার মধ্যে এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে যে এখানে যিনি অর্ডার করছে বা হচ্ছে আদেশ করছে তিনি কিন্তু এখানে অনুপস্থিত, অর্থাৎ খালেদকে কেউ একজন হচ্ছে আদেশ করছে চিঠি লেখার জন্য। তো এখানে খালেদের এই যে চিঠি লেখার কাজটা খালেদের উপর পতিত হয়েছে এবং এখানে অনুপস্থিত একজন ব্যক্তি খালেদকে আদেশ করছে। সুতরাং এখানে খালেদ হচ্ছে মাফুল। মাফুলের ব্যবহার বিধি: মাফুল সর্বদা জবর, হ্যাঁ, জবর বিশিষ্ট হবে মাফুল সর্বদা। এবং ২ নম্বরে বলছে যে বাক্যের প্রথমে ফেল থাকবে এবং তারপরে ফাইল, আর ফাইলের পরে মাফুল বসে। যেমন এখানে আমরা কিন্তু দেখছি যে ইয়াকতুবু লেখো, এখানে এই এই ফেলের মধ্যে কর্তাও উপস্থিত আছে, তবে এখানে সে প্রকাশ্যে নেই, গোপনীয়ভাবে রয়েছে। আর এখানে এই যে কর্তার কাজ ইয়াকতুবু অর্থাৎ লেখার কাজটা খালেদের উপর পতিত হয়েছে। তাই এখানে ২ নম্বরে বলছে যে বাক্যের প্রথমে ফেল বসবে এবং তার পরপরই ফাইল হবে, তার পরপরই ফাইল হবে আর তার পরপরই মাফুল অবস্থান করবে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাহফুলের প্রকার: তো মাহফুল মোট ৫টি প্রকার রয়েছে মাহফুলের। মাহফুলে মুতলাক তথা ক্রিয়ামূলক কর্মপদ, আর মাহফুলে বিহি তথা প্রকৃত কর্মপদ, মাহফুলে ফিহি আছে তথা স্থান বা কালবাচক কর্মপদ, মাহফুলে লাহু আছে তথা কারণবাচক কর্মপদ, আর মাহফুলে মাহু আছে, মাহফুলে মাহু আছে অর্থাৎ সঙ্গবাচক কর্মপদ। এটার আমরা আলোচনায় আসলে বুঝতে পারবো, এগুলো সংজ্ঞা জানলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন আসি যে মাহফুলে মুতলাকের পরিচয়। এটা আর পরিচয় এখানে সংজ্ঞাটা একটু জটিলভাবে দেওয়া আছে, তবুও আমি বোঝানোর চেষ্টা করছি যে মাহফুলে মুতলাকটা আসলে কি জিনিস। এটা এমন একটা মাসদার যা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থে ব্যবহৃত হয়, আবার আর উক্ত মাহফুলটি তার ফেলের তাকিদ অথবা প্রকার বর্ণনা করে কিংবা তার সংখ্যা বোঝায়। অর্থাৎ এখানে ৩টা জিনিস প্রকাশ করবে। মাহফিলে মুতলাকটা ৩টা বিষয়ের উপরে হবে। একটা হলো কাজের গুরুত্ব দিবে, আরেকটা হচ্ছে কাজের ধরন বা হচ্ছে প্রকার কেমন সেটা প্রকাশ করবে, আর একটা হচ্ছে কাজের সংখ্যা। তো এখানে উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে প্রথম উদাহরণ বলছে যে দরাবতু দরবান, আমি তাকে প্রহার করার মতো প্রহার করলাম। ঠিক আছে, এখানে কাজটা কিন্তু খুব মানে গুরুত্ব প্রকাশ করছে, অর্থাৎ তাগিদ দিচ্ছে যে আমি তাকে মারার মতো মারলাম, অর্থাৎ প্রহার করার মতো করলাম। যেমন আমি খাওয়ার মতো খাইলাম, এখানে কাজের একটা গুরুত্ব, আধিক্য, হ্যাঁ, কাজের একটা আধিক্য বা গুরুত্ব প্রকাশ করতেছে, অতিরিক্ত গুরুত্ব প্রকাশ করছে, সেটাই হচ্ছে মাহফিলে মুতলাক। আর এখানে ২ নম্বরের কথা বলছে যে কাজের ধরন বা হচ্ছে প্রকার, যে কেমন ছিল বা কেমন, না কি ধরনের বা কেমন, সেটাই আর কি। জালাস্তু জিলসাতান করি, যে আমি কারি সাহেবের বসার মতো বসলাম। তাহলে কার মতো, কার ধরন, কারি সাহেবের ধরন। তো এখানে এটাই আর কি, এই যে জিলসাতান এটাই হচ্ছে হচ্ছে এই যে মাহফুলে মুতলাক, এটা ধরন বোঝাচ্ছে যে কি কেমন, সেটা কেমন ধরনের, কার মতো, হ্যাঁ, এটাই আর কি। ৩ নম্বরে বলছে যে জালাস্তু জালসাতান, জালসাতেন, জালাস্তু জালসাতান, অর্থাৎ আমি বহুবার বসলাম। এখানে এই যে বহুবার জালাস্তু অর্থাৎ আমি বসলাম, আর জালসাতান বহুবার, এই যে সংখ্যা প্রকাশ করছে, এটাই হচ্ছে মাহফুলে মুতলাক। তো এখানে এই লাইনটা বলছে যে প্রথম বাক্যে ফেলের তাকিদ তথা গুরুত্ব প্রদান করছে, দ্বিতীয় বাক্যে প্রকার অর্থাৎ ধরন, আর তৃতীয় বাক্যে
আচ্ছা সংখ্যা বোঝানো হয়েছে, এটাই আর কি যেটা আমি আলোচনা করলাম। এখন আসে মাফুলে বিহি, অর্থাৎ কর্তা এর ফেল বা ক্রিয়া যার উপর পতিত হয় এটা সেটাই হচ্ছে মাফুলে বিহি। যেমন খলাকল্লাহুল ইনসান, হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছে। কি সৃষ্টি করছে? মানুষ। এই বাক্যে ইনসান শব্দটি মাফুলে বিহি হয়েছে। এখন আসি যে মাহফিলে ফিহি। মাহফিলে ফিহিটা কি জিনিস? যে সংগঠিত হওয়ার স্থান বা কাল প্রকাশ করবে, সেটা হচ্ছে মাহফিলে ফিহি। এটা আবার দুই প্রকার, মাহফিলে জরফে জামান, আর একটা হচ্ছে জরফে মাকান। তো জরফে জামান অর্থ কি? যে কালবাচক বিশেষ্য, অর্থাৎ ফেল সংগঠিত হওয়ার কাল বা সময় প্রকাশ করলে সেটাই হচ্ছে জরফে জামান। আর ফেল সংগঠিত হওয়ার স্থান প্রকাশ করলে সেটাই হবে জরফে মাকান। এখানে সংজ্ঞায় সেটাই বলছে। আমি একটু উদাহরণ শুধুমাত্র দেখতেছি যে এখানে বলছে যে সুমতু ইয়াউমা, আমি আজ রোজা রেখেছি। এই যে ইয়াউমা, আজ, কাজটা তো আজকে সম্পূর্ণ হয়েছে। সুমতু আমি রোজা রেখেছি বা আমি রোজা রাখছি বা রাখলাম। ইয়াউমা আজ, এই যে সময় বোঝাচ্ছে, এটা হচ্ছে মাহফুলে ফিহি, অর্থাৎ জরফে জামান বলা হয়। আর দুই নম্বর উদাহরণ হচ্ছে জালাস্তু খলফাতান, আমি তোমার পিছনে বসলাম। এই যে জায়গা নির্দেশ করছে পিছনে, খলফাতান পিছনে, এটাই হচ্ছে জরফে মাখান। যার মূল প্রকারটা হলো যে মাফুলে ফিহি। আর 4 নম্বর আছে মাহফিলে লাহু, অর্থাৎ ফেল সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করবে, যে একটা কাজ হচ্ছে সেটা কেন। হ্যাঁ, আমি এখানে উদাহরণ দেখি যে কুমতু ইক্রমা লিজায়েদ। এই যে কুমতু আমি দাঁড়ালাম, ইক্রমা সম্মানার্থে লিজায়েদ জায়েদের। তো কুমতু আমি কেন দাঁড়ালাম, এই যে কেন দাঁড়ালাম, কেন এর প্রশ্ন যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে মাহফিলে লাহু। তো এই যে সম্মানার্থে দাঁড়াইছে, এজন্য ইক্রমা শব্দটি হচ্ছে মাহফুলে লাহু। আর মাহফুলে মাহু এর পরিচয় হলো যে কর্মকারক, অর্থাৎ এটা মা তথা সহ, অর্থাৎ মা অর্থ সাথে বা সহ, এই অর্থ নিয়ে আসবে। এবং এটা এটা সহজ ভাষায় বলতে বোঝায় যে দুইটাই এসএম এর মধ্যে যে অও থাকবে, একটা এসএম এর পরে আরেকটা এসএম যুক্ত হওয়ার মাঝখানে যদি অও থাকে এবং সেই ওয়াও এর পরবর্তী যে এসএমটা থাকবে সেটাই হচ্ছে মাফুলে মাহু। হ্যাঁ, এখানে সেটাই বলছে যে অর্থগত ওয়াও এর পরে আসে। অর্থাৎ একটা সাথে করে আরেকটাকে নিয়ে আসবে। আর এটাই হচ্ছে মাফুলে মাহু। এখানে উদাহরণটা দেখি যে যা বারদুন ওয়া জুব্বাতি। যা বারদুন, যা নিয়ে আসলো, বারদুন শীত। হ্যাঁ, বারদুন মানে হচ্ছে শীত। তো শীত কি নিয়ে আসলো? সাথে করে অজুব্বাতুন জুব্বা। তাহলে এই যে শীত জুব্বা নিয়ে আসলো, এই যে শীতকে সাথে করে নিয়ে আসছে সেটাই বলছে না। তো এটাই হচ্ছে মাহফুলে মাহু, এই যে সাথে করে নিয়ে আসা এটাই প্রকাশ করে। তো এই ক্লাসটি এ পর্যন্তই। আর এরই মাধ্যমে শেষ হচ্ছে পঞ্চম শ্রেণীর যে আরবি ব্যাকরণের সূচনা বইটি। অর্থাৎ এখান থেকেই আরবি ব্যাকরণের শুরু হয়। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই স্টেপ থেকেই তো সেটা আজকে, এই বইটা আজকে শেষ হচ্ছে। তো আগামীতে ষষ্ঠ শ্রেণীর বই থেকে শুরু করবো ইনশাল্লাহ। তবে একটা জিনিস বলে রাখি যে এখানে তো আমি প্রত্যেকটা বিষয়, বেসিক বিষয় এখানে আলোচনা হয়েছে এবং খুবই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো ষষ্ঠ শ্রেণীতে এই বিষয়গুলোই উল্লেখ থাকবে, কিন্তু এর সাথে হয়তো এখান থেকে দুই একটা বিষয় বাদ যাবে বা দু চারটা বিষয় বাদ যাবে, যে ওখানে নতুন আরও দুই একটা বিষয় যুক্ত হবে। তো যে নতুন বিষয়গুলো অতিরিক্ত যুক্ত হবে ষষ্ঠ শ্রেণীর বইতে, ওইগুলো আমি আরও এমন করে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই যে পঞ্চম শ্রেণীর বইতে যে বিষয়গুলো হয়েছে যুক্ত আছে বা আলোচনা করছি আমি, এই আলোচনা ওখানে যে এই বিষয়গুলো যখন পাবো তখন এগুলা এমনভাবে আর বিস্তারিত আলোচনা করব না, যেহেতু আমি এটা আগেই করে ফেলছি। তো তোমরা হচ্ছে ওখানে আমি যে ওই বিষয়গুলো একটু দ্রুত চলে যাব, যেহেতু আমাদের
অষ্টম শ্রেণী পর্যন্ত বই আলোচনা করতে হবে। তাহলে আমরা আরবি ব্যাকরণ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারবো, বা আমাদের বেসিকটা আলোচনা আয়ত্তে আসবে। আমাদের টার্গেট হলো যে বেসিকটা কিভাবে আমাদের পরিপূর্ণ আয়ত্তে আসে সে নিয়ে কথা বলা। তো সেটা আমরা যদি অষ্টম শ্রেণীর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 4টা বই যদি আমাদের আয়ত্তে থাকে, তাহলে মোটামুটি আমাদের বেসিকটা আয়ত্তে আসবে। আর তখন আমরা যে কোনো ক্যালকুলেশন, যে কোনো ব্যাকরণের প্রশ্ন উত্তর করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এজন্য পরবর্তী ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবে। তো পঞ্চম শ্রেণীর আজকের বই থেকে এই শেষ ক্লাসে এখানে শেষ করছি। সবাই ষষ্ঠ শ্রেণীর বইয়ের ক্লাসের জন্য প্রস্তুত থাকবে সে আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।